আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। আমি আপনাদের সজীব ভাইয়া। যারা চিনেন তারা তো অবশ্যই জানেন, আর যারা চিনেন না তার জন্য পরিচয় ছোট্ট করে দিয়ে নিচ্ছি। আমার নাম মোহাম্মদ সজীব। আমি পরিচালক মিডুল অনলাইন নার্সিং কোচিং এবং পড়ালেখা করছি বিএসসি নার্সিং। আজকে আমরা যে টপিকের উপর ক্লাস নিব সেটা হচ্ছে বাংলা ভাষা, বাংলা ব্যাকরণ এবং বাংলা শব্দের উৎস। অর্থাৎ আমাদের আজকে মূল বিষয়টা হচ্ছে বাংলা ভাষা এবং ব্যাকরণ এবং এটার কিছু ইতিহাস। ইতিহাসের আমাদের আলাদা একটা ক্লাস হবে, ওখানে আরো বিস্তৃত আলোচনা করা হবে। এখানে আমরা জাস্ট ছোট করে ইতিহাস সম্পর্কে জানবো। তবে আমাদের মূল যে লক্ষ্যটা থাকবে সেটা হচ্ছে ভাষা এবং ব্যাকরণের যে প্রশ্নগুলো পরীক্ষায় এসে থাকে আপনাদের নার্সিং অ্যাডমিশনের, সেগুলো জানা। অর্থাৎ আজকের এই ক্লাসটা করার পরে যেন আপনার অ্যাডমিশন পরীক্ষাতে একটা বা দুইটা এমসিকিউ আপনি কমন পেতে পারেন, সেভাবে আজকের এই নোট বা পিডিএফ তৈরি করা হয়েছে এবং সেখান থেকে আমি জাস্ট আপনাদের কিছু জায়গা ধরিয়ে দিব বা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব যে আপনারা কিভাবে মুখস্থ করবেন। তবে আপনার মাথাতে একটা কনসেপ্ট একটু থাকতে হবে যে ভাষা, ব্যাকরণ, ইতিহাস এই জায়গাগুলো আপনাকে একটু বেশি বারবার করে পড়তে হবে, কারণ এগুলো হচ্ছে এমন কনফিউজিং টাইপের চ্যাপ্টার যেগুলো স্টুডেন্টরা বেশিরভাগ সময় ভুলে যায়। ঠিক আছে, পড়ার সময় পারে কিন্তু পরবর্তীতে ভুলে যায়। তো ক্লাসটা শুরুতেই আমি একটা আপনাকে টেকনিক শিখিয়ে দিব, যেটা আপনারা সব সময় মনে রাখার চেষ্টা করবেন আজীবন। আপনি যতকাল স্টুডেন্ট থাকবেন এই টেকনিকটা আপনি ততকাল মনে রাখার চেষ্টা করবেন। জিনিসটা কি, আমাদের স্টুডেন্টদের, আমি তো স্টুডেন্ট, সো জানি যে আসলে প্রবলেমগুলো কোথায়। আমাদের স্টুডেন্টদের একটা প্রবলেম হয় যে আমরা পড়া ভুলে যাই। পড়ার সময় ঠিকই পড়ি, কয়েকদিন পরে দেখা হলো ভুলে যায়। তো এই ভুলে যেন আমরা না যাই তার একটা উপায় আছে। সেটা কি? সেটা হচ্ছে আমাদের প্রিভিয়াস পড়া রিভাইজ দেওয়া। সবাই একটা কথাই বলে যে রিভাইজ দিতে হবে, রিভাইজ দিতে হবে, কিন্তু রিভাইজটা কিভাবে দিতে হবে সেটা আপনাকে একটু আমি ছোট করে বলে নিচ্ছি। আপনারা, আজকে আমি আপনাকে কি ক্লাস নিচ্ছি? বাংলা ক্লাস। যারা আমার গত ক্লাসে ছিলেন আপনারা জানেন যে গতদিন আমি বিজ্ঞান পড়িয়েছি। তাহলে বিজ্ঞান যেমন পড়ালাম, আপনারা কি তার পরের দিন পড়ে পরীক্ষা দিয়েছেন এবং একটা ভালো মার্ক পেয়েছেন? আজকে আমি বাংলা করাবো, আগামীকালকে আপনারা বাংলা পরীক্ষা দিবেন। ওকে, খুবই ভালো একটা মার্ক পাবেন আশা করছি। কিন্তু কথা হলো যে সেই বিজ্ঞানটার কি হবে, বা সেই বিজ্ঞানের আগে যে আমি ইংরেজি করিয়েছি সেই ইংরেজিটার কি হবে? সেগুলো তো অনেক আগের পড়া। তাহলে এখন কি করতে হবে? বিষয়টা হলো যে আমি আজকে যেটা পড়াবো সেটা আপনি কভার করে ফেললেন, তারপরে পূর্বের যতগুলো আমি লেকচার করিয়েছি সবগুলো জাস্ট একবার করে রিডিং দিবেন। আপনাকে আগের পড়া মুখস্থ করতে হবে না, জাস্ট এমনি চোখে দেখবেন, রিডিং দিবেন। আপনারা যদি এই কাজটা করতে পারেন তাহলে আগের পড়া আপনি কখনোই ভুলে যাবেন না। তাহলে আপনারা সবাই এটা একটু খেয়াল করবেন যে আমি আজকে যেটা পড়ালাম এটা আপনার পড়া যদি শেষ হয়ে যায়, বাকি যে সময়টা সেটা আপনি আগের পড়াগুলো রিভাইজ করবেন। রিভাইজ বলতে জাস্ট আপনি দেখবেন। আপনি একদম প্রথম দিন যে নাউন টপিক করিয়েছি, নাউন টপিক কি আপনারা কি আর কি দেখেছেন? অনেকেই দেখেছেন, অনেকে হয়তো দেখেননি। আপনারা কি করবেন? আজকে আবার সেই নাউন টপিকটা দেখবেন, বই বের করবেন, রেকর্ড ক্লাস দেখার দরকার হলে রেকর্ড ক্লাস দেখে নেবেন এবং সেটা রিভাইজ দিবেন। নাউনের পরে আমি কোন টপিক করিয়েছি? বিজ্ঞান, উন্নততর জীবনধারা, আপনারা ওই টপিকটা আরেকবার দেখবেন। এইভাবে করে আপনারা আগের পড়াগুলো রিভাইজ করবেন, তাহলে আপনারা আগের পড়া কখনোই ভুলে যাবেন না। ওকে, তো এর আগে আমি বারবার এই কথাটা বলি, আজকে আরেকবার বললাম, যারা ক্লাসে নতুন আপনারা যেন এই বিষয়টা ঠিকভাবে খেয়াল রাখেন, তাহলে আপনারা ভুলবেন না। আর যখন পড়বেন একটু হালকা করে গেলাম এরকম না, আপনি একটা বিষয় যখন পড়ছেন সেটা নিয়ে একটু চিন্তা করবেন, একটু থিঙ্কিং করবেন। হ্যাঁ, যে আমি যেটা পড়ছি জিনিসটা আসলে কি, একটু চিন্তা করে পড়বেন, তাহলে সেটা আপনার মেমোরিতে খুব দ্রুত স্টোর হয়ে যাবে এবং সেটা ভুলে যাওয়ার সম্ভাবনা কিছুটা হলেও কমে যাবে। ঠিক আছে, তাহলে আমরা আমাদের আজকের ক্লাসটা শুরু করে দিচ্ছি, বাংলা ভাষা এবং ব্যাকরণ। তাহলে এখানে আমাদের শুরুতেই চলে আসবে কি, যে অবশ্যই এখানে পরিচিতি আমাদেরকে দেখতে হবে, তাই না? বাংলা ভাষার পরিচিতি। এই যে বাংলা ভাষা যে আমরা বলতেছি, এই ভাষাটা কোথাও না কোথাও থেকে এসেছে, তাই সেখানে আমরা এর পরিচিতিটা একটু যদি দেখি, যে যে কোনো ভাষার মূল উপাদান হচ্ছে ধ্বনি। অর্থাৎ আমরা যে ভাষা বলছি, যে বাংলা ভাষায় যে আমি কথাগুলো বলছি, তো এই কথাগুলো বলার যেটা মৌলিক যে বিষয় বা যে মূল উপাদান সেটা হচ্ছে ধ্বনি।
আপনি অনেক সময় দেখবেন যে বিভিন্ন এমসিকিউ এ কিন্তু এই প্রশ্নটা আসেই যে বাংলা ভাষার মূল উপাদান কি, উত্তর হচ্ছে ধ্বনি। এরপরে মূল উপকরণ কি, শব্দ। আপনারা মূল উপাদান এবং মূল উপকরণ এই জায়গাটা কিন্তু গুলিয়ে ফেলেন, সেজন্য এই দুইটা বিষয় আমি একদম প্রথম লাইনে দিয়ে রেখেছি যেন এটা আপনারা ভালোভাবে মনে রাখতে পারেন। ওকে, তাহলে মনে রাখবেন মূল উপাদান বললে হবে ধ্বনি, উপাদান বললে ধ্বনি, আর উপকরণ বললে শব্দ। এরপরে বাকযন্ত্র, অর্থাৎ আমাদের এখানে যে বাকযন্ত্র, অর্থাৎ যেটার সাহায্যে আমাদের এই কথাগুলো তৈরি হচ্ছে বা সৃষ্টি হচ্ছে, এই বাকযন্ত্র দ্বারা উচ্চারিত বোধগম্য ধ্বনি অবশ্যই বোধগম্য হতে হবে। অর্থাৎ আমি যেটা বলবো আপনি যদি সেটা বুঝেন বা অন্য যে কোনো সাধারণ মানুষ যদি সেটা বুঝে, তাহলে সেটা হচ্ছে ভাষা হবে। কিন্তু আমি এমন একটা কিছু উচ্চারণ করলাম যেটা আসলে কেউ কোনো বুঝলো না বা যেটার কোনো আক্ষরিক অর্থ নাই, তাহলে সেটাকে আমরা ভাষা বলবো না। তাহলে ভাষা হইতে হলে অবশ্যই কি হতে হবে, অর্থপূর্ণ বাক্য বা শব্দ হতে হবে। অর্থপূর্ণ না হলে আমরা সেগুলোকে ভাষা বলতে পারবো না। ঠিক আছে, ওকে, তাহলে এটা আশা করি আপনারা বুঝতে পারছেন। তাহলে একে আমরা কি বলবো, ভাষা বলবো। এবারে দেখেন এখানে যে কতগুলো ভাষা আছে, এখানে হচ্ছে প্রায় ৩,৫০০ বেশি ভাষা প্রচলিত আছে। তবে এটা হচ্ছে আমাদের আজকের ক্লাসের মূল ফ্যাক্টর না। আমাদের এখানে আরেকটা বিষয় রয়েছে যে ভাষাভাষীর দিক থেকে বাংলা পৃথিবীর কততম ভাষা। এটা বিভিন্ন জায়গায় দেখবেন ষষ্ঠ, বিভিন্ন জায়গায় সপ্তম, আবার কোনো কোনো জায়গায় কিন্তু পঞ্চমও দেওয়া থাকে। তো এটা নিয়ে যেহেতু কনফিউশন আছে, আবার কোথাও দেখেন চতুর্থ। তো এই ইনফরমেশনটা নিয়ে আপনাকে মাথা ঘামাবেন না। আরেকটা আমি ছোট্ট কথা বলি, সেটা হচ্ছে আপনারা বাংলা এবং সাধারণ জ্ঞান এই সাবজেক্ট দুইটা যখন আপনারা পড়বেন, কিছু কিছু ইনফরমেশন দেখবেন অনেক কনফিউশন। বাজারে নামি দামি একটা বইয়ে এক ইনফরমেশন, আরেকটা বইয়ে আরেক ইনফরমেশন, বা বিভিন্ন জায়গায় বা গুগলে আরেক ইনফরমেশন, যেগুলো এখন কনফিউজিং উত্তর থাকে বা একাধিক উত্তর পাওয়া যায়, এগুলো নিয়ে আপনারা খুব বেশি মাথা ঘামাবেন না। ঠিক আছে, আপনারা স্টুডেন্ট কি করেন যে ইজি কাজে বিজি হয়ে যান, মানে যেটা আপনাদের জন্য বিভিন্ন জায়গায় পাচ্ছেন, হ্যাঁ বিভিন্ন অ্যান্সার, এটা নিয়ে আপনারা খুব বেশি চিন্তা করতে থাকেন এই একটা তথ্য নিয়ে। অন্য যেগুলো মুখস্থ করে সেগুলো আর করেন না, এই কাজটা করা যাবে না। যেগুলো কনফিউজিং টাইপের সেগুলো রেখে দেন তার জায়গায়, ওটাকে স্কিপ করে আপনি নেক্সট যেগুলো কনফিউজিং না বা যেগুলো একটাই অ্যান্সার সেগুলো মুখস্থ করবেন। মানে মূল বিষয় যেগুলো নিয়ে আপনার কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকবে সেগুলো রেখে দিবেন। ঠিক আছে, ওকে, তাহলে এটা হচ্ছে অনেক স্টুডেন্ট এটা নিয়ে আসলে আমাকে বলে ভাই ষষ্ঠ, সপ্তম, চতুর্থ, পঞ্চম কোনটা হবে, তো আমি বলি এটা আপনি স্কিপ রাখেন। ওকে, এরপরে এখানে রূপ এবং রীতি, অর্থাৎ এই যে আমরা ভাষাটা যে বলছি এটা কত ধরনের রূপ হতে পারে, এটার বেশ কিছু রূপ আছে। আমরা সেটা যদি একটু দেখি তাহলে আমরা এখানে দেখতে পাবো কি, যে বাংলা ভাষাকে এখানে একটা ছকের মাধ্যমে উপস্থাপন করা হয়েছে। ঠিক আছে, এখানে কি বলছে, লৈখিক এবং মৌখিক। আমরা কি করি, এই যে মুখে বলছি আবার মাঝে মধ্যে আমি লিখি, তাহলে বাংলা ভাষা দুই ভাবে প্রকাশ করা যায়, একটা হচ্ছে লেখার মাধ্যমে, আরেকটা মুখে বলার মাধ্যমে। তাহলে এটা মনে রাখবেন যে বাংলা ভাষার প্রধান রূপ কয়েকটি, উত্তর হচ্ছে দুইটি, একটা হচ্ছে লিখিত রূপ আর একটা হচ্ছে মৌখিক রূপ। এরপরে আসেন লিখিত রূপকে আবার দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে সাধু আর একটা হচ্ছে চলিত। সাধু কি, খাইতেছি, ঘুমাইতেছি, পড়তেছি, এগুলো হচ্ছে সাধু। আর আমি যদি বলি পড়ছি, পড়ি, এগুলো হচ্ছে আমার চলিত। এরপর হচ্ছে মৌখিকও দুই রকম আছে, একটা হচ্ছে চলিত আর একটা হচ্ছে আঞ্চলিক। মানে আমরা যেগুলো বইয়ের ভাষায় যেগুলো কথা বলি সেগুলো হচ্ছে আমাদের চলিত ভাষা। আবার অনেকে আছে আঞ্চলিক বা উপভাষা, মানে তাদের বিভিন্ন স্থানের আঞ্চলিক যেভাবে মানুষজন কথা বলেন, আমরা প্রত্যেকে বলি না যে বরিশালের কথা, তারপর হচ্ছে নোয়াখালীর কথা, রাজশাহীর মতো কথা। তো এই ধরনের বিষয়গুলো, এগুলোকে আমরা বলবো হচ্ছে আঞ্চলিক ভাষা। এবং মনে রাখতে হবে আঞ্চলিক ভাষার অপর নাম হচ্ছে উপভাষা। এটা অনেক সময় প্রশ্ন দেখা যায় যে আঞ্চলিক ভাষার অপর নাম কি, আঞ্চলিক ভাষার অপর নাম হচ্ছে উপভাষা। তাহলে আশা করছি এই ছকটা আপনারা বুঝতে পেরেছেন। একটা কথা আমি বারবার বলি, আমি ক্লাসে যে কথাগুলো বলি সেগুলো আপনারা একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন, কারণ আমার এই কথাগুলোর ভিতরে কিন্তু অসংখ্য পরিমাণে এমসিকিউ লুকিয়ে থাকে। সেজন্য আমার কথাগুলোকে যদি ভালোভাবে শুনে তাহলে তার অনেকগুলো এমসিকিউ ইজিলি পেরে যাবে। ওকে, তাহলে চলেন এরপরে আমরা নেক্সটে চলে যাই। আমি এখানে যে কথাগুলো বললাম সেগুলো এখানে লেখা আছে। এরপরে কথা হলো যে বাংলা ভাষায় মোট 5 ধরনের উপভাষা আছে। কয় ধরনের আছে? 5 ধরনের। জাস্ট এতটুকু মনে রাখবেন যে কয় ধরনের, 5 ধরনের।
তাহলেই হবে। এখানে নিচে কি আছে? রাঢ়ী, বরেন্দ্রী, কামরূপী, বাঙালি, খারখন্ডী। তো এগুলো আপনাদের খুব বেশি মুখস্থ করা দরকার। এখানে যতগুলো আছে, হ্যাঁ, যে রাঢ়ী কোন অঞ্চলের ভাষা সেটা হচ্ছে এখানে দেওয়া আছে। তারপর বরেন্দ্রী, তারপর হচ্ছে কামরূপী, এগুলো কোন অঞ্চলের, এটা আপনার খুব বেশি মুখস্থ করার দরকার নেই। ঠিক আছে, অঞ্চলগুলো আপনার মুখস্থ করার দরকার নেই। এখান থেকে আপনাদের মনেও থাকবে না পরবর্তীতে, বা দেখা গেল যে হচ্ছে আপনার দরকার নেই, পরীক্ষাতে আসবে না। তাহলে কোন কয় ধরনের, জাস্ট আমি একটু মনে রাখবো, 5 ধরনের উপভাষা। দেন এরপরে আমরা এখানে চলে যাবো যে উৎপত্তি কিভাবে হলো। এই উৎপত্তি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। বাংলা ব্যাকরণের ক্ষেত্রে এই উৎপত্তি কিন্তু খুব বেশি গুরুত্বপূর্ণ, এবং এক্ষেত্রেও কিন্তু কিছু বিষয় রয়েছে যে বিভিন্ন ব্যক্তি বা বিভিন্ন বিশ্লেষক বিভিন্ন সময় আবিষ্কার করেছে বিভিন্ন জিনিস বাংলা ব্যাকরণের। তো সেগুলো একটু দেখেন যে বাংলা ভাষা ইন্দো ইউরোপীয় ভাষা গোষ্ঠীর অন্তর্গত। এটা কিন্তু আপনারা যারা ফার্স্ট টাইম দিয়েছেন অনেক জায়গাতে কিন্তু এটা দেখেছেন এমসিকিউ এর ভিতর। ঠিক আছে, যে বাংলা ভাষা কোন ভাষা গোষ্ঠীর অন্তর্গত। আই থিঙ্ক আপনারা অনেকে কিন্তু দেখেছেন। কারা কারা এটা দেখেছেন একটু কমেন্ট করবেন, হ্যাঁ, যে এই এমসিকিউ কারা কারা দেখেছেন, কি যে বাংলা ভাষা কোন ভাষা গোষ্ঠীর অন্তর্গত। উত্তর হচ্ছে ইন্দো ইউরোপীয়। দেন এরপরে আমাদের এখানে কি বলতেছে যে ভাষাবিদ ডক্টর শহীদুল্লাহর মতে আনুমানিক খ্রিস্টপূর্ব 5000 বছর আগে ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠীর অস্তিত্ব ছিল। এক্ষেত্রে আরেকটা এমসিকিউ হতে পারে যে কার মতে বাংলা ভাষা ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠীর অন্তর্গত ছিল, কার মতে? উত্তর হবে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। এইভাবেও কিন্তু প্রশ্ন আসে। আমি যেভাবে প্রশ্ন আসে, আমি প্রতিটা লাইন বাই লাইনে কিন্তু এমসিকিউ লুকিয়ে রেখেছি, আপনারা জাস্ট পড়লেই বুঝতে পারবেন। এরপর এখানে কি হচ্ছে, ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠীর দুটি শাখা, একটা হচ্ছে ইউরোপীয় এবং একটা হচ্ছে শতম বা ইন্দো ইউরোনীয়। এখানে শতম শাখা থেকে বাংলা ভাষা শাখার উৎপত্তি হয়। আমি আপনাদেরকে বলতে পারবো যে শতম শাখা থেকে বাংলার উৎপত্তি হয়। এই এমসিকিউটা আই থিঙ্ক আপনারা কেউ কোথাও এখন অব্দি দেখেননি। ঠিক আছে, আপনারা যেমন এটা পড়েছেন যে ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠীর অন্তর্গত, তার আমি এটাও বলতে পারবো যে শতম শাখা থেকে যে বাংলার উৎপত্তি হয় এটা আপনারা কেউ কোথাও দেখেননি। ঠিক আছে, ওকে। তাহলে এই লাইনটা আপনারা খুবই ভালোভাবে একটু মনে রাখবেন। কোন লাইনটা? এই যে শতম শাখা থেকে। তাহলে যদি বলা হয় যে ইন্দো ইউরোপীয় ভাষার, হ্যাঁ, ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠীর কোন শাখা থেকে আমাদের বাংলার উৎপত্তি হয়, উত্তর হচ্ছে শতম শাখা। এটা কিন্তু আপনি কোনো গাইড বা এমসিকিউ বইয়ে কিন্তু এই ইনফরমেশনটা আপনি পাবেন না। এরপরে আবার আসেন, আনুমানিক 1200 খ্রিস্টাব্দ পূর্বে ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠী থেকে প্রাচীন ভারতীয় আর্য ভাষাগোষ্ঠীর জন্ম হয়। এবারে দেখেন যে ইন্দো ইউরোপীয় তন্ত্র বললাম, এবারে ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠী থেকে প্রাচীন ভারতীয় আর্য ভাষাগোষ্ঠীর জন্ম হয়েছে। এবং প্রাচীন ভারতীয় আর্য ভাষাগোষ্ঠী থেকে বিবর্তিত হয়ে যেসব ভাষার জন্ম হয়েছে তাদের মধ্যে একটি হলো বাংলা ভাষা। তাহলে কিন্তু ধারাটা দেখেন সরাসরি কিন্তু আসেনি। একটা বিষয় মনে রাখবেন যে ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠী কিন্তু সরাসরি বাংলা ভাষা আসেনি। ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠী থেকে কিসের জন্ম হয়েছে? ভারতীয় আর্য ভাষাগোষ্ঠীর, প্রাচীন ভারতীয় আর্য ভাষাগোষ্ঠীর জন্ম হয়েছে। এই তো এখানে এরপরে প্রাচীন ভারতীয় আর্য ভাষাগোষ্ঠী থেকে বিবর্তিত হয়ে, মানে এটা কিছুটা পরিবর্তন হয়ে 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 যে অনেকগুলো কিন্তু ভাষা তৈরি হয়েছে, শুধু বাংলা ভাষা এটা কিন্তু না, অনেক ধরনের ভাষা জন্ম নিয়েছে, তার ভিতরে একটা হচ্ছে বাংলা ভাষা। এই পর্যায়টা গেল হচ্ছে আমাদের ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। এই কি নিয়ে আলোচনা করেছে ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠী। তাহলে আপনাদেরকে মনে রাখতে হবে যে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ যেখানে, ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠী আমরা সেখানে আলোচনা করতে পারবো। এরপরে আসেন আরেকজন খুবই গুণী ব্যক্তি, তিনি হচ্ছে ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়। আরেকজন, হ্যাঁ, ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে এই ভাষার বয়স প্রায় 1100 বছর। এনার মতে 5000 বছর, আর ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে 1100 বছর। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে, দেখেন আবার ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ চলে আসছে। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে গৌড়ীয় প্রাকৃত থেকে গৌড়ীয় অপভ্রংশ এবং পরবর্তী তা থেকে 650 খ্রিস্টাব্দের কাছাকাছি বা সপ্তম শতকে বাংলা ভাষায় জন্ম হয়। তাহলে দেখেন এখানে কিন্তু আমি সুন্দরভাবে দিয়ে দিয়েছি স্টেপ ওয়াইজ, হ্যাঁ, যেখানে কিভাবে। তাহলে ইনি দেখেন কি বলছে, পয়েন্টগুলো একটু খেয়াল করবেন। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলছে কি যে বাংলা ভাষা ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠীর অন্তর্গত, মানে ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠীর ভেতরের অবস্থান। ওকে, এবং তারপরে আবার বলছে যে গৌড়ীয় অপভ্রংশ থেকে আমাদের বঙ্গ কামরূপী হয়েছে, তারপরে আমাদের বাংলা এসেছে।
ঠিক আছে, দেখেন তাহলে গৌড়ীয় প্রাকৃত, এখানে কিন্তু আরেকটা হবে গৌড়ীয় প্রাকৃত। ঠিক আছে, তাহলে দেখেন গৌড়ীয় প্রাকৃত থেকে গৌড়ীয় অপভ্রংশ, তারপরে বঙ্গকামরূপী, দেন বাংলা। স্টেপগুলো একটু মনে রাখবেন, পরবর্তীতে যখন আপনাদেরকে এমসিকিউ পিডিএফ দিব, এমসিকিউ গুলো পড়ার সময় বুঝে যাবেন। এরপরে দেখেন ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে পূর্ব মাগধী প্রাকৃত থেকে আনুমানিক 900 থেকে 950 খ্রিস্টের কাছাকাছি সময়ে বাংলার জন্ম হয়। এটা হচ্ছে আমি আপনাদেরকে শুরুতেই বললাম যে দুইজন ব্যক্তি দুই রকম কথা বলেছে। আমাদের এখানে এই ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ কি বলছে যে গৌড়ীয় প্রাকৃত থেকে এসেছে, আবার ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় বলছে পূর্ব মাগধী প্রাকৃত। একজন বলছে গৌড়ীয় প্রাকৃত, এখানে দেখেন গৌড়ীয় প্রাকৃত, আরেকজন বলছে পূর্ব মাগধী প্রাকৃত। এখন কথা হলো যে এখানে যদি আপনার পরীক্ষা যদি বেসিক ভাবে যদি আসে, আপনারা খেয়াল করবেন এখানে এখন কোনো ব্যক্তির নাম উল্লেখ নেই, এমনি প্রশ্ন এসেছে, তখন আপনারা কি করবেন, আপনি খেয়াল করবেন যে কোনটা অপশনে আছে, যেটা অপশনে থাকবে সেটা অ্যান্সার করবেন। এবং যদি ব্যক্তির নাম উল্লেখ করে দেয় যে কার মতে, ঠিক আছে, তাহলে আপনাদের এটা মুখস্থ রাখতে হবে যে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে কি ইন্দো ইউরোপীয় অন্তর্গত, এবং এটা এসেছে হচ্ছে আমাদের গৌড়ীয় প্রাকৃত থেকে। আর যদি বলে ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়, তখন আমরা বলবো হচ্ছে পূর্ব মাগধী প্রাকৃত। কি বলবো তখন আমরা, পূর্ব মাগধী প্রাকৃত। ঠিক আছে, এইভাবে আপনাদেরকে এটা একটু পড়তে হবে। এখন আমরা চলে যাব বাংলা ব্যাকরণের পরিচিতি। ব্যাকরণ কি? ব্যাকরণ হচ্ছে গ্রামার, অর্থাৎ বাংলা ভাষা যে আমরা ব্যবহার করব এটা কিন্তু একটা সুনির্দিষ্ট ধারাবাহিকতা, রীতিনীতি, কিছু রুলস, এগুলো কিন্তু থাকে। তো এই রুলস বা এই রীতিনীতি যে আমাদেরকে সেট করে দেয় সেই হচ্ছে ব্যাকরণ। ঠিক আছে, অর্থাৎ যে কোনো ভাষা কিন্তু তার ব্যাকরণের নিয়ম অনুসারে চলে। ইংরেজি কি ইংলিশ গ্রামার অনুযায়ী, বাংলা কি বাংলা ব্যাকরণ অনুযায়ী চলে। তো এটা আমাদের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ। দেখেন, মনের ভাব প্রকাশের মাধ্যম হলো ভাষা। ওকে, ভাষাকে শুদ্ধভাবে পড়তে, লিখতে, বুঝতে, বলতে পারার নিয়মকে ব্যাকরণ বলে। তাহলে আমি একটু আগে যেটা বললাম যে এই যে নিয়ম শৃঙ্খলা যে বেঁধে দেয় সেই হচ্ছে বাংলা ব্যাকরণ। এবং এটা কেন দেয়, যেন আমরা সুন্দর এবং সুশৃঙ্খল ভাবে বাংলা ভাষাটা ব্যবহার করতে পারি, অপরজন যেন আমার বাংলা কথাটা বুঝতে পারে। এখন দেখেন, এই যে আমি একটা পর একটা শব্দ যে আমি বলছি, বাংলা ব্যাকরণ না থাকলে কিন্তু আমি একটা পর একটা শব্দ আমি ঠিকভাবে বলতে পারতাম না, আমার কথাগুলো উলট পালট হয়ে থাকতো। ঠিক আছে, তো এই কাজটাই মূলত করে দিচ্ছে আমাদের বাংলা ব্যাকরণ। এবার দেখেন, ব্যাকরণ শব্দটি সংস্কৃত শব্দ থেকে এসেছে, খুবই ইম্পর্টেন্ট একটা তথ্য। ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট। আজকের ক্লাসটা কিন্তু অনেক বেশি তথ্যবহুল হবে এবং এই একটা ক্লাস থেকেই বাংলা ব্যাকরণ 1 থেকে 2 মার্ক আপনার কভার হয়ে যাবে, সেজন্য সবাই একটু মনোযোগ দিবেন। তাহলে দেখেন, আর হ্যাঁ, উপস্থিতি কিন্তু ক্লাসে শেষ অবধি থাকতে হবে। এটা একটু ক্লাস একটু বড় হতে পারে, অলরেডি আমাদের 25 মিনিট চলে গেছে, একটু লেন্দি হতে পারে, সবাই একটু থাকার চেষ্টা করবেন। ওকে, তাহলে কি বলছে, ব্যাকরণ শব্দটি সংস্কৃত শব্দ থেকে এসেছে, খুবই ইম্পর্টেন্ট। এরপরে ব্যাকরণ শব্দটির ব্যুৎপত্তিগত অর্থ হলো বিশেষভাবে বিশ্লেষণ। তাহলে ব্যাকরণ শব্দ অর্থ কি, বিশেষভাবে বিশ্লেষণ। এবং ব্যাকরণগত বা প্রকৃত অর্থ হলো ভাষা প্রকৃতি এবং প্রবৃত্তি আলোচনা ও ব্যাখ্যা। এরপরে ভাষার অভ্যন্তরীণ নিয়ম শৃঙ্খলা আবিষ্কারের নামই ব্যাকরণ। আমি যেগুলো কথা আলোচনা করেছি সেটা এখানে এক কথাই বলা আছে যে ভাষার অভ্যন্তরীণ নিয়ম শৃঙ্খলা যে আবিষ্কার করে তাই ব্যাকরণ। এবার ভাষাকে অবলম্বন করে ব্যাকরণের সৃষ্টি। দেখেন, ভাষা যদি না থাকতো তাহলে ব্যাকরণের কি দরকার কি ছিল, আমাদের দরকার তো ছিল না। ভাষা আছে দেখে আমাদের ব্যাকরণের দরকার। তাই এখানেই বলছে যে ভাষাকে অবলম্বন করে, মানে ভাষাকে আঁকড়ে ধরে আমাদের ব্যাকরণ বেড়ে উঠছে, বা ব্যাকরণের যে আমরা পরিচিতিটা পাচ্ছি সেটাই ভাষাকে আঁকড়ে ধরে হচ্ছে। ঠিক আছে, ওকে। দেন এরপর আমরা কি বলছি, ভাষার সৃষ্টি হয়েছে আগে, ব্যাকরণ এসেছে ভাষার পথ ধরে। ব্যাকরণের নিয়ম, ব্যাকরণের কানুন ভাষাকে বিশুদ্ধ রাখতে সহায়তা করে, সেজন্য ব্যাকরণকে ভাষার সংবিধান বলা হয়। তাহলে ভাষার সংবিধান কি? ভাষার সংবিধান কি? বাক্য, অর্থ, ধ্বনি, ব্যাকরণ। উত্তর হবে ব্যাকরণ। তাহলে ভাষার সংবিধান কি? ব্যাকরণ। অথবা এবার প্রশ্ন করতে পারে, ব্যাকরণকে ভাষার কি বলা হয়? ব্যাকরণকে ভাষার কি বলা হয়? উত্তর হচ্ছে সংবিধান। ওকে, তাহলে কি বলা হবে? সংবিধান। ব্যাকরণকে ভাষার সংবিধান বলা হয়। আর হ্যাঁ, পিডিএফটাতে কিন্তু কথাগুলো অনেক সাবলীল ভাবে এবং জেনারেল ভাবে কথাগুলো লেখা হয়েছে, যেন আপনারা সবাই পড়ার সময়
ফিল নিয়ে পড়তে পারেন বা সহজ মনে হয়, এখানে কঠিন ওয়ার্ড ব্যবহার না করে পিডিএফটা তৈরি করা হয়েছে। ঠিক আছে, ওকে। এরপরে এখানে দেখেন যে আমরা এখানে তো বুঝতে পারলাম হ্যাঁ শেষ। এরপরে বাংলা ব্যাকরণের বিকাশ, মানে এটা যখন জন্ম নিল তখন এটা কিভাবে বেড়ে উঠছে সেটা এবার আমরা একটু দেখব। এখানে কি বলছে, ব্যাকরণ শব্দটি কৃষ্ণ যজুর্বেদ থেকে এসেছে। আমার মনে হয় এই এমসিকিউটা আপনারা কোথাও দেখেননি এখন অব্দি, কেউ দেখে থাকলে দেখে থাকবেন, তবে আমার মনে হয় 90% স্টুডেন্ট এই তথ্যটা এখন অব্দি জানে না যে ব্যাকরণ শব্দটি কোথা থেকে এসেছে। এটা এসেছে হচ্ছে কৃষ্ণ যজুর্বেদ থেকে। আপনারা এটা কেউ কি দেখেছেন? এরপরে প্রাচীন ও মধ্যযুগে উপমহাদেশে মূলত সংস্কৃত ব্যাকরণের চর্চাই হয়েছে। প্রাচীন ভারতীয় ব্যাকরণবিদ পাণিনি, তাহলে মনে রাখতে হবে পাণিনি কে? পাণিনি হচ্ছে প্রাচীন ভারতীয় ব্যাকরণবিদ। পাণিনি কর্তৃক রচিত অষ্টাধ্যায়ী পুরো পৃথিবীর প্রাচীনতম ব্যাকরণগুলোর একটি। তাহলে এইখান থেকে আরেকটা প্রশ্ন মনে রাখতে হবে যে অষ্টাধ্যায়ী লিখেছেন কে? এটা লিখেছে হচ্ছে পাণিনি। ঠিক আছে, এবার বলছে যে পাণিনি কে? পাণিনি হচ্ছে প্রাচীন ভারতীয় ব্যাকরণবিদ, অনেক বিখ্যাত একজন ব্যাকরণবিদ। তাহলে এরপরে দেখেন, এটা আমরা জেনে নিলাম যে এই অষ্টাধ্যায়ী কে রচনা করেছে? পাণিনি। ওকে, এবং পাণিনিকে প্রাচীন ভারতীয় ব্যাকরণবিদ। এরপর এখানে কি বলতেছে, ডক্টর হায়াত মাহমুদের মতে পাণিনি খ্রিস্টপূর্ব 400 অব্দে রচিত অষ্টাধ্যায়ী গ্রন্থের তৎকালীন এলোমেলো ভাষাগুচ্ছকে একটি সর্বভারতীয় সুস্থির রূপ দান করেন। ওকে, এরপরে এই সুস্থির রূপের নামই সংস্কৃত। ওকে, এরপরে সংস্কৃত ব্যাকরণগুলোর মধ্যে অন্যতম হচ্ছে বোপদেব রচিত মুগ্ধবোধ ব্যাকরণ। তাহলে দেখেন এখানে একটা বিষয় যে মুগ্ধবোধ ব্যাকরণ কে রচনা করে? উত্তর হচ্ছে বোপদেব। এটাকে বোপদেব। বোপদেব কি রচনা করেছেন? মুক্তবোধ ব্যাকরণ। মুক্তবোধ ব্যাকরণ। ওকে, বাংলা ব্যাকরণের চর্চা শুরু হয় ইউরোপীয়দের হাত ধরে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ, যে বাংলা ব্যাকরণের চর্চা শুরু হয় কাদের হাত ধরে? দেখা যায় এখানে দেখেন বাংলা ব্যাকরণের চর্চা শুরু হয় ইউরোপীয়দের হাতে। সেজন্য কিন্তু উপরে আমরা দেখলাম যে ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠীর অন্তর্গত। এবারে মনে পড়লো যে কেন ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠীর অন্তর্গত? কারণ এই ইউরোপীয়দের হাত ধরে এসেছে। এরপর আরেকটা ইনফরমেশন দেখেন, পর্তুগিজ পাদ্রী মনুয়েল দা আসাম্পুসাও, খুবই পরিচিত একটা নাম, আপনারা সবাই আশা করি জানেন। তাহলে এই মনুয়েল দা আসাম্পুসাও এ কে? মনে রাখতে হবে হচ্ছে পর্তুগিজ পাদ্রী। এ হচ্ছে একজন পর্তুগিজের নাগরিক বা পর্তুগিজ পাদ্রী। পর্তুগিজের না, সেই পর্তুগালের নাগরিক। পর্তুগালের নাগরিকদেরকে পর্তুগিজ বলা হয়। তাহলে ইনি কে? পর্তুগিজ পাদ্রী মনুয়েল দা আসাম্পুসাও 1734 সালে পর্তুগিজ ভাষায় এবং রোমান হরফে প্রথম বাংলা ব্যাকরণ রচনা শুরু করেন, যা পরবর্তীতে 1743 সালে লিসবন থেকে প্রকাশিত হয়। এক্ষেত্রে আমাদের সাল দুইটা মুখস্থ না করলেও চলবে, তবে যদি মুখস্থ করতে চান খুব ইজি। এখানে 1734, এটা 43, জাস্ট 34-এর উল্টিয়ে দিলেই হয়ে যাবে 43। তাহলে দেখেন এখানে কি বলছে, পর্তুগিজ পাদ্রী মনুয়েল দা আসাম্পুসাও, নামটা অবশ্যই মনে রাখতে হবে। তিনি কি করেছে? তিনি পর্তুগিজ ভাষায় এবং রোমান হরফে, কি বললাম, পর্তুগিজ ভাষায় এবং রোমান হরফে, এই দুটো মনে রাখতে হবে, প্রথম বাংলা ব্যাকরণ রচনা শুরু করেন। তাহলে মনুয়েল দা আসাম্পুসাও প্রথম বাংলা ব্যাকরণ রচনা শুরু করেন কোন ভাষায়? সেটা হচ্ছে পর্তুগিজ ভাষায়। কোন হরফে? তাহলে আমাদের রোমান হরফে। ওকে, এই দুই ভাবে, অর্থাৎ আপনি যখন কিছু পড়বেন না, আপনাকে এভাবে চিন্তা করতে হবে যে এখান থেকে এমসিকিউ কিভাবে হতে পারে, কিভাবে এমসিকিউ এখান থেকে আসতে পারে। এইভাবে যদি আপনি পড়েন, আপনার পড়া অনেক সুন্দরভাবে মুখস্থ হয়ে যাবে। এরপর কথা হলো যে বইটির নাম কি? অনেক বড় একটা নাম না, মুখস্থ করার দরকার নেই আপনাদের। এরপরে বইটির প্রথম অংশে বাংলা ব্যাকরণ সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা এবং পরবর্তী অংশে বাংলা পর্তুগিজ ও পর্তুগিজ বাংলা ভাষা বিধান দেওয়া। ভাষা বিধান মানে কি? ট্রান্সলেশন। কি দেওয়া আছে? ট্রান্সলেশন। ওকে, এরপরে আরেকটা বিষয় যে ইংরেজি ভাষায় এবং যুগপৎ ভাবে বাংলা ভাবে ব্যবহার করে রচিত প্রথম সার্থক বাংলা ব্যাকরণ রচনা করেন ইংরেজ পণ্ডিত ন্যাথানিয়েল ব্রাসি হ্যালহেড। যদি বলা হয় যে ইংরেজি ভাষায় প্রথম কে বাংলা ব্যাকরণ রচনা করেন, উত্তর হবে ন্যাথানিয়েল ব্রাসি হ্যালহেড। পর্তুগিজ ভাষা হলে আসাম্পুসাও, আর যদি বলা হয় ইংরেজি ভাষায় তাহলে ন্যাথানিয়েল ব্রাসি হ্যালহেড। আপনাদের পরীক্ষাতে পুরো নামটাও থাকতে পারে, বা শুধু হ্যালহেড থাকতে পারে, বা শুধু ন্যাথানিয়েল থাকতে পারে। ঠিক আছে, অর্থাৎ সম্পূর্ণ নামও তারা অপশন দিতে পারে, অথবা নামের খণ্ড অংশ তারা অপশনের উত্তর হিসেবে
দিতে পারে। তাহলে ইংরেজি বললে ন্যাথনিয়েল ব্রাসি হেলহেড। তার রচিত নামটা একটু মুখস্থ করতে হবে, এ গ্রামার অফ দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। এটা 1778 সালে হুগলির ছাপাখানা থেকে চার্লস উইলকিন্স কর্তৃক প্রকাশিত হয়। এটা কোথা থেকে প্রথম প্রকাশিত হয়েছে এটা কিন্তু মনে রাখতে হবে, সেটা হচ্ছে হুগলির ছাপাখানা। ঠিক আছে, ওকে। এটি মূলত ইংরেজি ভাষাতে রচিত হলেও স্থানীয় স্তরে প্রচুর পরিমাণে বাংলা হরফের ব্যবহার করা হয়। হ্যালহেডের এই ব্যাকরণ গ্রন্থ বাংলা বর্ণমালার মুদ্রাক্ষর দ্বারা মুদ্রিত প্রথম বই। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন, আপনারা হয়তো অনেক জায়গাতে দেখে থাকবেন এই ইনফরমেশনটা। ঠিক আছে, এই ইনফরমেশনটা একটু খেয়াল করবেন। কি বলতেছে যে হ্যালহেডের এই ব্যাকরণ গ্রন্থ বাংলা বর্ণমালার মুদ্রাক্ষর দ্বারা, বাংলা বর্ণমালার মুদ্রাক্ষর দ্বারা মুদ্রিত প্রথম বই। এই জায়গাটা আপনারা একটু ভালোভাবে খেয়াল করবেন। ঠিক আছে, এই জায়গাটা যে হ্যালহেডের এই ব্যাকরণ গ্রন্থ বাংলা বর্ণমালার মুদ্রাক্ষর দ্বারা, বাংলা ব্যাকরণের বাংলা বর্ণমালার মুদ্রাক্ষর দ্বারা মুদ্রিত প্রথম বই। ঠিক আছে, ওকে। তাহলে এইভাবে পরীক্ষাতে আসতে পারে যে বাংলা বর্ণমালার মুদ্রাক্ষর দ্বারা মুদ্রিত প্রথম বই কোনটি? উত্তর হচ্ছে এই গ্রামার অফ দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ। অথবা কে এটা রচিত করেন বা কে রচনা করেন, তখন উত্তর করতে হবে ন্যাথনিয়েল ব্রাসি হেলহেড। ঠিক আছে, ওকে। কি কিভাবে এমসিকিউ আসতে পারে আমি কিন্তু আপনাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি। ঠিক আছে, এরপরে দেখেন রাজা রামমোহন রায় প্রথম বাঙালি হিসেবে, তাহলে বাঙালি হিসেবে কে? বাঙালি হিসেবে রাজা রামমোহন রায়। রাজা রামমোহন রায় বাঙালি হিসেবে বাংলা রচনা করেন, বাংলা ব্যাকরণ। তার রচিত প্রথম বাংলা ব্যাকরণ গ্রন্থ হলো গৌড়ীয় ব্যাকরণ। তাহলে মনে রাখতে হবে প্রথম বাঙালি হিসেবে কে? রাজা রামমোহন রায়। ঠিক আছে, ওকে। এবং তার প্রথম গ্রন্থ, তাহলে আপনার বলতে হবে যে বাঙালি হিসেবে যে বইটা প্রথম রচনা করেন সেটার নাম কি? সেটা হচ্ছে গৌড়ীয় ব্যাকরণ। ওকে, আচ্ছা। এরপর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর 1853 সালে ব্যাকরণ কৌমুদী রচনা করেন। তাহলে ব্যাকরণ কৌমুদী রচনা করেন কে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নিচে কোনটি রচনা করেন? সেটা উত্তর হচ্ছে ব্যাকরণ কৌমুদী। তাহলে আমরা এখানে জানতে পারলাম যে রাজা রামমোহন রায় প্রথম বাঙালি হিসেবে বাংলা ব্যাকরণ রচনা করেন। ঠিক আছে, এরপর এখানে আমরা এক নজরে জাস্ট একটু ইনফরমেশনগুলো দেখি। দেখেন, বাংলা ভাষার প্রথম ব্যাকরণ বা প্রথম ব্যাকরণ প্রচেষ্টা করেন কে? আসাম প্রসাদ। পর্তুগিজ ভাষায় রোমান হরফে, শেষ। এরপর বাংলা ভাষার প্রথম ব্যাকরণ গ্রন্থ রচনা করেন। এখানে ব্যাকরণ আর এখানে ব্যাকরণ গ্রন্থ দুইটা কিন্তু আলাদা। দেখেন এটা কি? এটা হচ্ছে হ্যালহেড। দেখেন, বাংলা ভাষায় প্রথম ব্যাকরণ রচনা করেন বা প্রচেষ্টা করেন সেটা হচ্ছে আসাম প্রসাদ, আর ব্যাকরণ গ্রন্থ রচনা করেন হচ্ছে হ্যালহেড। ইংরেজি ভাষা বাংলা হরফের যুগপৎ ব্যবহারে, হরফটা মনে রাখতে হবে। এবার বাঙালি কর্তৃক রচিত প্রথম বাংলা ব্যাকরণ, এখানে কিন্তু আবার গ্রন্থের কথা বলেনি, বলছে বাংলা ব্যাকরণ, সেটা হচ্ছে গৌড়ীয় ব্যাকরণ, রাজা রামমোহন রায়, শেষ। ঠিক আছে, আচ্ছা। এরপর দেখেন, মনে রাখতে হবে, কি মনে রাখতে হবে? কে কোন বই লিখেছেন বা কে কোন গ্রন্থ লিখেছেন সেটা মনে রাখতে হবে। এখানে উইলিয়াম কেরি কি লিখেছে? এ গ্রামার অফ দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। এরপরে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কি লিখেছে? রাজা রামমোহন রায়, সুনীতি চট্টোপাধ্যায়, হরপ্রসাদ, সবগুলো গ্রন্থের নাম এখানে একটা চার্টে লিখে দিয়েছি। ঠিক আছে না? অনেক ইজি না আপনাদের জন্য? আপনারা কিন্তু গ্রন্থগুলো কিন্তু গুলায় ফেলেন যে কি রে ভাই কোন লেখক কোন গ্রন্থ লিখেছে, কেমনে বুঝবো? আপনি এখান থেকে পড়ে ফেলবেন। এবং একটা বিষয় আমি বারবার বলি, আপনি অনেকে আমাকে বলে ভাইয়া আমি কখন কখন পড়বো, আমাকে একটু রুটিন করে দেন না। আমি কখনো কাউকে রুটিন করে দিই না। অনেক জায়গাতে দেখি যে টিচাররা স্টুডেন্টকে রুটিন করে দেয়, কিন্তু আমি কখনো কাউকে রুটিন করে দিই না। কেন রুটিন করে দিই না? অনেকে আছে রাতের বেলা, হ্যাঁ, যখন সবকিছু সবাই ঘুমায় যায় ওই মুহূর্তে অনেকে পড়তে পছন্দ করে। আবার অনেকে আছে ভোরবেলা নামাজের পরে পড়তে পছন্দ করে। অনেকে আবার আছে বিকালে পড়তে পছন্দ করে। আবার অনেকে আছে যে অনেক রাত্রে ঘুমায়, অনেক আছে দ্রুত ঘুমায়, অনেক সকালে উঠে। বিভিন্ন জন লাইফ স্টাইল কিন্তু বিভিন্ন রকম। আপনাকে ঠিক করতে হবে যে কোন সময়টা আমি ফ্রি আছি বা কোন সময়টা খুবই গুরুত্বপূর্ণ কাজ নাই, না যে সময়টা আমি পড়তে পারবো। আপনি আপনার নিজের পড়ার সময় নিজে বের করবেন। তবে এতটুকু একটু খেয়াল রাখবেন যে আপনি যে সময়টা বের করছেন সেটা যেন আপনার 6 থেকে 7 ঘন্টা হয়। কতক্ষণ হবে বলেন তো? 6 থেকে 7 ঘন্টা। ঠিক আছে, আপনার পড়ার টাইম হবে 6 থেকে 7 ঘন্টা। অনেকে বলতে পারে ভাইয়া 14-15 ঘন্টা করে পড়েও তো চান্স পেলাম না, আর আপনি বলছেন মাত্র 6 থেকে 7 ঘন্টা। এর একটা বিষয় আছে।
এই 6 থেকে 7 ঘন্টা আপনার পড়তে হবে অ্যাডমিশনের শেষ দিন পর্যন্ত। অর্থাৎ এখন থেকে শুরু করে প্রতিদিন কোনো গ্যাপ দেওয়া যাবে না, গ্যাপ দিলেই শেষ। সো অল্প করে পড়েন কিন্তু বেশি দিন পড়েন, ঠিক আছে? এটা একটু মনে রাখবেন, তাহলে আপনি আপনার নিজের রুটিন নিজে করবেন। এবং কিভাবে টেকনিক অ্যাপ্লাই করলে পড়া মুখস্থ হবে, যেমন গৌড়ীয় ব্যাকরণ কি রচনা করেছে রাজা রামমোহন রায়। আমি চেষ্টা করব যে রাজা রামমোহন রায়ের ভিতরে কোন শব্দটা, কোন বর্ণটা আমার গৌড়ীয় ব্যাকরণের মধ্যে আছে। আমি এখানে গৌড়ীয় রাজা রামমোহন রায়, গৌড়ীয় অন্ত্যস্ত আছে, এখানে আছে রায়ে অন্ত্যস্ত, হয়ে গেল আমার শেষ। গৌড়ীয় ব্যাকরণ রাজা রামমোহন রায়, শেষ। এইভাবে করে আপনারা মনে রাখার টেকনিক গুলো নিজে নিজে বের করবেন। আমি বললাম না যে চিন্তা করে করে পড়তে হবে, আমরা চিন্তা করলাম যে গৌড়ীয় ব্যাকরণ এটা আমি কেমন মুখস্থ রাখবো, এটা কে লিখেছে, রাজা রামমোহন রায়। আচ্ছা, রাজা রামমোহন রায় যে লিখেছে এটা আমি কেমন মনে রাখবো, গৌড়ীয় তো অন্তস্থ আছে, রাজা রামমোহন রায়ও কিন্তু অন্তস্থ আছে, হ্যাঁ, তাহলে আমি এটা মনে রাখতে পারি। এইভাবে করে করে সবগুলো আপনি মুখস্থ করবেন। ওকে, আই থিঙ্ক এগুলো আপনাদের জন্য কাজে লাগবে। চলেন এরপরে আমরা এখানে ব্যাকরণের আলোচ্য বিষয়, এগুলো আপনারা পারবেন, এগুলো খুব বেশি কঠিন না, আপনি যেহেতু পড়ে এসেছেন অলরেডি, সো আমার মনে হয় যে এগুলো আপনারা পারবেন। হ্যাঁ, ব্যাকরণের আলোচ্য বিষয় কি? ব্যাকরণের আলোচ্য বিষয় 4টি, ভাষার মৌলিক অংশ কয়টি? 4টি। আমরা সবসময় মনে রাখবো শুধু বাংলা ভাষা না, যে কোনো ভাষারই মৌলিক অংশ 4টি। কি কি? ধ্বনি, শব্দ, বাক্য, অর্থ। কি কি? ধ্বনি, শব্দ, বাক্য, অর্থ। এভাবে ব্যাকরণের মৌলিক অংশ 4টি, অর্থাৎ ব্যাকরণের আলোচ্য বিষয় বা উপকরণ, ঠিক আছে, 4টি। ধ্বনিতত্ত্ব ইংরেজি হচ্ছে ফনোলজি। বাক্যতত্ত্ব বা পদক্রম, মনে রাখবেন যে বাক্যতত্ত্বের অপর নাম হচ্ছে কি? পদক্রম। বাক্যতত্ত্বের অপর নাম কি? পদক্রম। অর্থতত্ত্ব ইংরেজি হচ্ছে সিমেন্টিক্স। এরপরে একটা কি? শব্দতত্ত্ব বা এর অপর নাম হচ্ছে রূপতত্ত্ব। শব্দতত্ত্বের অপর নাম কি? রূপতত্ত্ব, ইংরেজি হচ্ছে মরফোলজি। ইংরেজি কি? মরফোলজি। দেন এরপরে আমরা এদিকে চলে যাবো আর নিচে। এখানে দেখেন খুবই সুন্দরভাবে আপনাদের পরীক্ষাতে কিন্তু আলোচ্য বিষয়গুলো আসে, ঠিক আছে? দেখেন এখানে ধ্বনিতত্ত্ব কি, আমি সেটা এখানে আলোচনা করে দিয়েছি আপনাদের জন্য, যে ধ্বনি সম্পর্কিত যাবতীয় আলোচনা হয় ধ্বনিতত্ত্বে। লিখিত ভাষায় ধ্বনিকে যেহেতু বর্ণ দিয়ে প্রকাশ করা হয়, তাই বর্ণ ও বর্ণমালা সংক্রান্ত আলোচনা এর অন্তর্ভুক্ত। দেখেন ধ্বনি কি? ধ্বনি হচ্ছে আমরা যেগুলো মুখ দিয়ে বলি। এখন এই ধ্বনির লিখিত রূপই হচ্ছে বর্ণ। বর্ণ কোনগুলো? স্বরীয়, স্বরিয়া, ক, খ, গ, এগুলো হচ্ছে বর্ণ। এগুলো মৌখিক রূপই হচ্ছে ধ্বনি। পার্থক্য এটাই, যেটাই ধ্বনি সেটা লিখিত রূপই হচ্ছে বর্ণ। তাহলে অবশ্যই বর্ণ এবং বর্ণমালা কিসের অন্তর্ভুক্ত? ধ্বনি তত্ত্বের অন্তর্ভুক্ত। ওকে, এরপরে সহজে ধ্বনি, বর্ণ বা অক্ষর থাকলে তার ধ্বনি তত্ত্বে। অক্ষর কি? অক্ষর ওই বর্ণ, তাহলে এগুলো কোথায় থাকবে? এগুলো হচ্ছে আমাদের ধ্বনি তত্ত্বে থাকবে। এরপর আলোচ্য বিষয় দেখেন, অনেকগুলো কিন্তু আলোচ্য বিষয় আছে। বাকযন্ত্র, বাকযন্ত্র উচ্চারণ প্রক্রিয়া, ধ্বনির বিন্যাস, ধ্বনির চিহ্নস্থান, ধ্বনি দল, অর্থাৎ যা কিছুর ভিতরে ধ্বনি আছে সবকিছু ধ্বনি তত্ত্বের অন্তর্ভুক্ত, ঠিক আছে? ধ্বনি সংযোগ, ধ্বনি চিহ্ন, ধ্বনি পরিবর্তন, বর্ণমালা, লিপি, বর্ণ সবগুলো এখানে মুখস্থ করতে হবে। দেন তারপরে কি আছে আমাদের এখানে? এরপরে দেখেন শব্দতত্ত্ব বা রূপতত্ত্ব। শব্দ বা রূপে শব্দ এবং তার উপাদান আলোচনা করে। কি কি? শব্দ, শব্দ নির্মাণ প্রক্রিয়া, যোজক, শব্দদ্বৈত, শব্দরূপ, বচন, লিঙ্গ, অনেক আলোচ্য বিষয় এর ভেতর থেকে আপনাদের পরীক্ষাতে পেয়ে যাবেন। তাহলে বুঝছেন আপনাদের পরীক্ষায় কিন্তু আলোচ্য বিষয় থাকেই, যে এটা কিসের আলোচ্য বিষয় বা কোন তত্ত্বের আলোচ্য বিষয়, পরীক্ষাতে কিন্তু এগুলো আসে। সো এখানে আমি অনেকগুলো করে কিন্তু দিয়েছি, অর্থাৎ যত রকমের পরীক্ষা আসার কথা আলোচ্য বিষয়, হ্যাঁ, বাক্যতত্ত্ব বা পদক্রমে আলোচ্য বিষয়। দেখেন বাক্যের যোগ্যতা, বাক্য রূপান্তর, সরল, জটিল, মিশ্র যৌগিক বাক্য, প্রশ্নবোধক বাক্য, সবকিছু কি আমি এখানে দিয়ে দিয়েছি আলোচ্য বিষয়। সো কোন এখানে কিন্তু আপনাকে কোনো সলিউশন তৈরি করে দিয়েছি পিডিএফটা, বুঝছেন? ওকে, এরপর আমরা এখানে অর্থতত্ত্ব এবং আরো কিছু দেখেন এই কাঠামোর বাইরে আরো কিছু বিষয় আলোচনা হতে পারে, অর্থাৎ আমাদের যেগুলো আলোচ্য বিষয় আছে এর বাইরে আরো কিছু বিষয় আছে যেগুলো আলোচনা হতে পারে, যেমন ছন্দ প্রকরণ, অলংকার প্রকরণ, অভিধান তত্ত্ব। এগুলো কি? এগুলো হচ্ছে বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয়। তবে প্রধান আলোচ্য বিষয় 4টি, তবে এগুলো হচ্ছে
মানে ওই প্রধানের বাইরে। আচ্ছা, এরপর এখানে দেখেন যে ব্যাকরণের প্রকারভেদ। ডক্টর সুনীত কুমার চট্টোপাধ্যায়ের মতে ব্যাকরণকে 4 ভাগে ভাগ করা হয়: বর্ণনামূলক, তুলনামূলক, ঐতিহাসিক, দার্শনিক, বিচারমূলক ব্যাকরণ। এরপরে আসেন আমরা এখানে কি দেখব। দেখেন এখানে এক নজরে দিয়ে দিয়েছে বাংলা ভাষার রূপ, কথ্য লেখ্য, শেষ। প্রথম বাংলা ব্যাকরণ গ্রন্থ রচনা হ্যালহেড। প্রথম বাংলা ব্যাকরণ গৌড়ীয় ব্যাকরণ। ভাষা মৌলিক অংশ 4টি: ধ্বনিতত্ত্ব, ধ্বনি সম্পর্কিত যাবতীয় আলোচনা। ঠিক আছে, এবং এখানে আলোচ্য বিষয়গুলো একটা ছকে দিয়ে দিয়েছি। এরপর এখানে শব্দতত্ত্ব, রূপতত্ত্ব কি, আলোচ্য বিষয়। বাক্যতত্ত্ব, পদক্রম কি, আলোচ্য বিষয়। ঠিক আছে, এবার দেখেন অর্থতত্ত্ব কি, এটার আলোচ্য বিষয় দিয়ে দিয়েছি। ওকে, এরপরে আমাদের এখানে দেওয়া আছে যে বাংলা ভাষার উৎপত্তি কি কিভাবে হয়েছে, কার মতে, সেটা কিন্তু দিয়ে দিয়েছি। অর্থাৎ আমি এতক্ষণ যেগুলো পড়ালাম না, সামারি করে দিয়ে দিয়েছি শেষে। কষ্ট আর কি করবেন বলেন, কষ্ট তো আজীবন করে আসছেন, একটু না হয় কষ্ট কমাই দিলাম। এরপরে দেখ ইংরেজি ভাষাগোষ্ঠীর শাখাখান দিয়ে দিয়েছি। এরপরে আবার আপনাদেরকে নিচে এখানে অসংখ্য বিগত রয়েছে, যেগুলো চাকরি পরীক্ষা বলেন, বিসিএস, নার্সিং, ভার্সিটি, যা কিছু এসেছে অধ্যায় থেকে, হ্যাঁ 106টা এমসিকিউ এখানে দিয়ে দিয়েছি। আরো এমসিকিউ লাগলে দিয়ে দিব, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তো এই ছিল হচ্ছে আমাদের আজকের সম্পূর্ণ লেকচারটি। তাহলে আমাদের আজকের ক্লাসটা এতদূর পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।